আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। শুকরিয়া মহান আল্লাহর কাছে যে আমরা আরও একটি নতুন দিন পেয়েছি এবং সেই দিনে হাজির হয়েছি আমরা তোমাদেরকে বেসিক ইংলিশ গ্রামারের আয়োজন শেখানোর বিষয়টি নিয়ে। আজকে এটাই হলো ডে 44। আজকে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আর্টিকেল, রাইট? সো তোমরা ফার্স্টে আমাকে ঝটপট একটু কমেন্টে জানিয়ে দাও তোমরা ঠিকমতো আমাকে শুনতে পাচ্ছ কি না। দেখি আমি একটু জানার চেষ্টা করি ঠিকমতো আমাকে তোমরা শুনতে পাচ্ছ কি না। একটু ওয়েট, দেখি ঠিকমতো শুনতে পাচ্ছ কি না। আমি একটু জানার চেষ্টা করি ঠিকমতো আমাকে। আচ্ছা, তো আমি দেখলাম যে সব কিছুই ঠিক আছে, বাট একটু নয়েজ হচ্ছে হালকা, হয়তোবা তোমরাও বলবে যে নয়েজ হচ্ছে। ওকে, সো এই হলো বিষয়। তো আমাকে অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ভালো আছি এবং আশা করছি তোমরাও অনেক ভালো আছো। আজকে আমরা আর্টিকেলের একেবারে খুঁটিনাটি বিষয়গুলো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যা যা লাগে আমরা শুরু করে দেবো। একদিনই তো সব সম্ভব নয়, বাট আমরা ট্রাই করব। তো আজকে এটি হলো 44, আই মিন 44তম দিনের ক্লাস, লেকচার অন আর্টিকেলের ওপরে। তো শুরুতেই যেটি দিয়ে দিই বা দাওয়াতের কথা বলে দিই, অনলি স্পোকেন আমার আরও একটি চ্যানেল ইংরেজিতে কথা বলা, সেখানে তোমরা কানেক্ট হতে পারো। খুব শীঘ্রই নিয়মিত ক্লাস শুরু হয়ে যাবে সেখানে। আমার পেজ facebook.com/englishmoja A1 এবং আমার একমাত্র গ্রুপ, যে গ্রুপ, অনেকগুলো গ্রুপ রয়েছে বাট এটি একমাত্র আমার গ্রুপ, ইংলিশ মজা উইথ রফিক্সের। তো চলো শুরু করি আর্টিকেলের বিষয়টি। তো সেই জন্য ঝটপট তোমরা যে কাজটি করবে, বইটি খুলে ফেলো এবং তারপরে একেবারে তোমরা চলে যাও এই পেজটাতে, লাইক এই পেজটাতে চলে যাও। সো আর্টিকেল থেকে আমরা আলোচনাটি শুরু করব। ওকে, সো আর্টিকেল অ্যাজ ইউজুয়াল তোমাদের বইটি খুলে ফেলো, আর্টিকেল। ওকে, আমরা যদি আর্টিকেলের নর্মাল বাংলাটা বলি তাহলে অর্থটা হবে পদাশ্রিত শব্দ। এখন এটাকে যদি আমরা একটু ভেঙে বলি তাহলে বিষয়টি এরকম যে পদে পদে আশ্রয় নেয় যে শব্দ। পদ জিনিসটা কি, যেটাকে আমরা ইংরেজিতে বলি পার্টস অফ স্পিচ। সো পার্টস অফ স্পিচের মাঝেই কিন্তু আর্টিকেলের ব্যবহার। তো এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে আর্টিকেল এত সহজ জিনিস, ছোট জিনিস, এটি শেখার কি রয়েছে? সত্যিকার অর্থে একটা সেন্টেন্সে যে জিনিসগুলো বেশি কনফিউজিং করে, সবচেয়ে বেশি প্রবলেম তৈরি করে, তার ভিতরে আর্টিকেল হচ্ছে অন্যতম একটি। এরপরে রয়েছে প্রিপোজিশন, আরও অনেকগুলো রয়েছে ছোটো ছোটো আইটেম, বাট খুবই ডিস্টার্ব করে তোমাদেরকে। তো আর্টিকেলের এই বিষয়গুলো আমি একেবারে শুরু থেকে আলোচনা করব। এনিওয়ে, মাঝে একটু তোমাদের কথা স্বীকার করে নিই। আজকে টিচার্স ডে ছিল, এই জন্য তোমরা আমাকে অনেকেই হ্যাপি টিচার্স ডে বলেছো। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। নির্দিষ্ট দিনেই টিচারকে স্মরণ করতে হবে বিষয়টি এরকম না। একজন শিক্ষক সবসময় শিক্ষক, আমরা সবাইকেই স্মরণ করি। এটি আমি অলরেডি পোস্টও দিয়েছিলাম আমার পেজে যে আসলে একদিন নয়, সারাদিন সারা জীবন আমরা স্মরণ রাখতে চাই আমাদের শ্রদ্ধার মানুষগুলো, শিক্ষকগুলোকে। এনিওয়ে, ক্লাসে আবার ফিরে আসি। এখন তোমরা কোনো কমেন্ট করবে না, সিম্পলি ক্লাসে মনোযোগ দাও, খাতা কলম নিয়ে রেডি থাকো, ইম্পর্টেন্ট নোটগুলো নোট করে নাও। তাহলে যেটি বলছিলাম যে আর্টিকেল এই বিষয়টা খুবই সহজ, ছোট অনেকের কাছে মনে হয়, কিন্তু অনেক প্রবলেম তৈরি হয় যখন আমরা কোনো সেন্টেন্স লিখতে যাই, ফ্রি হ্যান্ডে লিখতে যাই, তখন কিন্তু বেসিক্যালি প্রবলেমগুলো হয়। স্পোকেনের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, বিকজ স্পোকেনে তুমি ভুল বললে কোনো প্রবলেম নেই। কমিউনিকেশন ইজ দ্য মেইন ফ্যাক্ট, তুমি অন্যকে বোঝাতে পারছো কি না, এটি হলো মূল কথা। তো আর্টিকেলের যদি আমরা সংজ্ঞাটার কথা বলি বা প্রারম্ভিক কোনো কথা বলি, তাহলে দেখো আর্টিকেল যার বাংলা অর্থ পদাশ্রিত শব্দ। পদাশ্রিত শব্দ যেটি জেনে গেছো, পদে পদে বা পার্টস অফ স্পিচের মাঝে আশ্রয় নেয় যে শব্দ। আরেকটু ভেঙে বললে, বিষয়টিকে যদি আরেকটু ভেঙে বলি তাহলে কি, পদে পদে বা পার্টস অফ স্পিচের মাঝে আশ্রয় নেয় যে শব্দ, সেটাই হচ্ছে পদাশ্রিত শব্দ। আর আমরা যদি আরও সহজ করে বলি তাহলে ইংরেজিতে বলেই দেওয়া হয়েছে যে এ, অ্যান এবং দি, এই তিনটা নাম হচ্ছে আর্টিকেল। জাস্ট মনে রাখি, আমরা অনেকেই জানি যে এ, এন, দিকে বলা হয় আর্টিকেল। ওকে, ডান। এখানে এসে অজানা কথায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, ভালো করে একটু দাগিয়ে নাও। আর্টিকেল এর অপর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। ওয়াও, খুবই ফ্যান্টাস্টিক। মানে এই ইনফরমেশনটা আমার কাছে খুবই মজার লাগে। সেটি কি, যে এতদিন যেটাকে আমরা আর্টিকেল হিসেবে জানতাম সেইটারই অপর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ।
কি জানতে তো? জানলে কোনো কথা নেই, যদি না জানো আজকে জেনে নাও এবং মেনে নাও সিম্পলি যে আর্টিকেলের অপর নাম অ্যাজেক্টিভ। এখন প্রশ্ন আসতে পারে যে এটা অ্যাজেক্টিভ কী করে, আমরা কিভাবে এটিকে প্রমাণ করব যেটি অ্যাজেক্টিভ। কেননা অ্যাজেক্টিভ যেমন নাউনের আগে বসে তেমনইভাবে আর্টিকেলও কিন্তু নাউনের আগে বসে। লক্ষ্য করে দেখবে তুমি যে বাক্যেই কোনো আর্টিকেল বসিয়েছ, এ, অ্যান বা দা, যে কোনো বাক্যে সেখানেই কিন্তু তোমাকে একটি কি বসাতে হয়, নাউন বসাতে হয়। আর্টিকেল বসালেই সেখানে একটি নাউন থাকবে, ঠিক আছে? সো এর আগে তাহলে কি বলছিলাম যে এর আগে অবশ্যই একটি আর্টিকেল বসবে এবং নাউনের আগে যে আর্টিকেলটা বসবে তার নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তো এখানে এই কথাটি বলার শুরুতেই তোমাদের আমি একটি কথা বলে দিই, দ্য সুনার কমা দ্য বেটার। তো কি হয়, প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষাগুলোতে কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলো আসে এবং তখন তোমাদের একটা বেশ পীড়া দেয়, একটু কষ্ট দেয় বটে। লাইক দিস, এই দুটো দাঁতে আমি আন্ডারলাইন করলাম এবং অপশানে বললাম যে এই দাটার নাম কি। অপশান এ এটি নাউন, অপশান বি এটি ভার্ব, অপশান সি এটি অ্যাডজেক্টিভ। তোমরা ঝটপট কমেন্ট আনসারটা দিয়ে দাও এবং এটিকে আমরা বলছি হচ্ছে অ্যাডভার্ব। ঝটপট একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও যে এই দাটাকে আমরা কি বলতে পারি, দ্য সুনার দ্য বেটার। এবং এই আনসারের মধ্য দিয়েই তোমরা বুঝতে পারবে যে আর্টিকেল টপিকটা খুবই ছোট, বাট এর ভেতরে ব্যাপক পরিমাণে রহস্য রয়েছে। ওয়াও, ফ্যান্টাস্টিক! আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আনসার করা শুরু করে দিয়েছ, অনেকেই দেখছি আনসার করা শুরু করে দিয়েছ। ওয়াও, ফ্যান্টাস্টিক! আচ্ছা দেখো, আমি একটু আগে তোমাদের শিখিয়েছি না যে আর্টিকেলের অপর নাম হলো অ্যাডজেক্টিভ। একটু আগে তোমাদের শিখিয়েছি এবং তোমাদের মাথায় কিন্তু এটাই ঢুকে গেছে যে আর্টিকেল মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং তোমরা কিন্তু অনেকে এখানে রাইট আনসার দিয়ে ফেলেছো, দ্য সোনার দ্য বেটার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বাট এটাই হচ্ছে মারাত্মক ভুল, যে শেখার পরেও আরও কিছু জিনিস অজানা রয়ে যায়, যে তথ্যগুলো আমরা টিচাররা, মেন্টরসরা এটা বলি না বলে হয়তো বা তোমাদের এই ল্যাকিংসগুলো থেকে যায়। এখানে দেখে নাও, এই যে দা, দুটো দা, এই দায়ের নাম হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এটা কেন অ্যাডভার্ব হলো সেটা নিয়ে তো পরে কথা বলা যাবে, বা সেটা আমি পরে প্রমাণ করছি। কিন্তু ফার্স্টেই আমরা এটা প্রমাণ করব যে এখানে যে দাটি তোমরা দেখতে পাচ্ছ, এই দাটি কোনোভাবেই আর্টিকেল নয় এবং এই দাটি কোনোভাবে অ্যাডজেক্টিভ নয়। কিভাবে নয়? বিকজ আমরা একটু আগে কিন্তু বলেছিলাম যে অ্যাডজেক্টিভ তো সেখানেই বসবে যার পরে একটি নাউন থাকবে, রাইট? এবং আর্টিকেলও বসে কিন্তু নাউনের পক্ষে বা নাউনের জন্য। আচ্ছা, সোনার শব্দটি কি কোনোভাবে নাউন? বেটার শব্দটা কি কোনোভাবে নাউন? না। তো যেহেতু নাউন নয়, তাহলে নাউনের আগে যে দাটি বসেছে সেই দাটি কোনোভাবেই অ্যাডজেক্টিভ হতে পারে না। ওকে, সো এইটা হচ্ছে ফ্যাক্ট। এখন প্রশ্ন হচ্ছে যেটা অ্যাডভার্ব কিভাবে, এই জন্য তোমরা একটা নোট করে নাও সুন্দর করে। সেই নোটটা হলো যে দা বেসিক্যালি অ্যাডভার্বিয়াল দা হয়ে যাবে। এটাকে দা বলা মানে কি বলা, আর্টিকেল বলা একেবারে ঠিক হবে না, এটার নাম হয়ে যাবে অ্যাডভার্ব যদি তারপরে কোনোভাবে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। আমরা কিন্তু জানি আগ থেকে যে অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের আগে বসে তাকে মডিফাই করা। এই যে এটি হচ্ছে কম্পারেটিভ ফর্ম, সোন, সোনার, গুড, বেটার, অ্যাডজেক্টিভ না, রাইট? সো অ্যাডজেক্টিভের আগে যখন দা বসেছে সেটির নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল দা। সেটার নাম কি? অ্যাডভার্বিয়াল দা। অন্য সময় বা অন্য কথায় এটাকে বলা যেতে পারে ইনস্ট্রুমেন্টাল দা। আমি এখানে এত কিছু লিখছি না, আমি শুধু তোমাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি যে আমাদের বেসিকটায় কত ঘাটতি রয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, মূল আলোচনায় প্রবেশ করব আস্তে আস্তে। আমি তোমাদের প্রবলেমগুলো আগে দেখানোর চেষ্টা করছি। এবার আরেকটি বিষয় দেখো, আমি যদি বলি হি ইজ আ গুড বয়, একবারে সহজ এক্সাম্পল দিচ্ছি আমি, হি ইজ আ গুড বয়। তোমরা আমাকে বলো তো, এই বাক্যতে আমি যে আর্টিকেলটা বসিয়েছি সেটা কার জন্য? অবশ্যই নাউনের জন্য। কার জন্য? নাউনের জন্য। সো এখানে মোটামুটি এই বিষয়টা প্রমাণ হয়ে গেল যে আর্টিকেল বসে কার জন্য? নাউনের জন্য। তার মানে যেখানে নাউন থাকে না সেখানে আর্টিকেল বসে না। আচ্ছা, এবার বলো তো, আমি যদি বাক্যটা এরকম করে দিই, হি ইজ ডট ডট গুড। দেখো, হি ইজ ডট ডট গুড, এবার তুমি কি দেবে? এবার কিন্তু কোনো আর্টিকেল তুমি বসাতে পারবে না। আর্টিকেল বসাতে পারবে? পারবে না। কেন পারবে না বলো তো? কারণ অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন নেই। তো এই সূত্রটা তুমি কিন্তু জেনে গেছো, এই সূত্রটা জেনে গেছো যে যখন নাউন থাকে, ভালো করে বোঝো, যখন নাউন থাকে তখন অ্যাডজেক্টিভের আগে একটা আর্টিকেল বসে। ইভেন একটু পরে আমি তোমাদের সেই সূত্রটা দেব
বা আমিও এর আগে তোমাদের বলেছি আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস পরের শব্দটি কি হয়, নাউন হয়। যদি এমনটি হয় তাহলে তাকে কিন্তু আমরা বলি নাউন ফ্রেজ। একবার চুপচাপ করে জাস্ট আলোচনাটা শুনতে থাকো, কারণ শুধু শুধু কমেন্ট করো না। আমি মনে করি খুবই ভাইটাল ইনফরমেশনগুলো যাচ্ছে, একেবারে র ম্যাটেরিয়াল বলতে পারো। তো আমরা অসংখ্যবার এই কথাটা বলি যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল টু নাউন ফ্রেজ। ভালো কথা, এবং সেটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে যে আর্টিকেলে পরে অ্যাডজেক্টিভ, এই তো অ্যাডজেক্টিভ, এবং পরের শব্দটি কি, নাউন। ফাইন, ডান। বাট আমি যদি এখন আরেকটি টেস্ট তোমাদেরকে দিই, খুব ভালো করে তোমরা খেয়াল করো। লাইক এরকম একটি টেস্ট দিলাম যে ইট ইজ ফিল ইন দ্য গ্যাপ অ্যামেজিং মিউজিক। এটি খুবই চমৎকার একটি মিউজিক। সো এবার আমি অপশানে তোমাদেরকে দিচ্ছি। অপশান এ, অপশান বি অ্যান, অপশান সি দা, অপশান ডি হলো কি দেব, ডি দেব হচ্ছে ক্রস। আর যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো ফলো করো, যখন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর কথা ফলো করো বা সেই পরীক্ষার কোয়েশ্চেন্সগুলো দেখো, সেখানে ডেফিনেটলি কিন্তু নো আর্টিকেল দেওয়া থাকে। সো তোমরা আমাকে এই কোয়েশ্চেনটার একটু আনসার দিয়ে দাও ঝটপট করে। ইট ইজ ডট ডট অ্যামেজিং মিউজিক, রাইট আনসার কি হতে পারে? এ, বি, সি, ডি। হ্যাঁ, ঠিক আছে, ঝটপট কমেন্টে জানিয়ে দাও। এবার ডেফিনেটলি একটা খেলা হবে, আর দেখা যায় খেলায় কারা ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হচ্ছে। ওকে, ওয়াও, ফ্যান্টাস্টিক। আমি দেখতে পাচ্ছি এর ভিতরে কিছু আনসার হয়েছে, কিছু আনসার হচ্ছে, আবার গণহারে ভুলও যাচ্ছে। আচ্ছা আচ্ছা, রাইট। সো আমি আর সময় নেব না, আমি আনসারটা এবার বলে দিই। তাহলে এইবারে যে আনসারটি এখানে আমরা নেব সেটি হলো নো আর্টিকেল, আই মিন ক্রস। কি অবাক হয়ে যাচ্ছে না যে স্যার এতদিন শিখলাম আমাদের ক্লাসে স্কুল টিচার, আমি তো খুব ভালো পারি, উনি বলেছিলেন যে ভাওয়াল থাকলেই এ, ই, আই ও ইউ থাকলে ওখানে এন হবে, কিন্তু এন কেন হলো না? এটি একটি প্রশ্ন। এ তো হতেই পারে না, সেটি তোমরা অনেকেই জানো, ভাওয়াল থাকলে সাধারণত এ হওয়ার কথা নয়। আর দা কেন হবে? কারণ আমি কি অ্যামেজিং মিউজিক নিয়ে আগে কোনো কথা বলেছি? নেভার। সো রাইট উত্তর হচ্ছে এখানে ক্রস। তো এখন প্রশ্নটা কি? প্রশ্নটা আমি বা এই টেস্টটা আমি যে কারণে দিয়েছি, কারণ আমি একটু আগে তোমাকে শিখিয়েছি যে আর্টিকেল বসবে, তারপরে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, ওকে, অ্যামেজিং শব্দটি একটি অ্যাডজেক্টিভ, এবং তারপরে নাউন, নাউন হচ্ছে মিউজিক। তাহলে স্বভাবতই আমি তোমাকে যে লেসনটা শিখালাম বা এর আগে অসংখ্যবার তোমাদের টিচার্সরা তোমাকে শিখিয়েছে, সেই অনুযায়ী কিন্তু হিসাবে এখানে অবশ্যই কী হওয়ার কথা ছিল? এন হওয়ার কথা ছিল। দেখো এন না বসে গেছে ক্রস। তাহলে রিজনটা কি? তাহলে রিজনটা হচ্ছে এই জিনিসটার জন্য তোমাকে আরেকটা জিনিস জানতে হবে যে মিউজিক শব্দটা কি? নাউন। এটা কি ধরনের নাউন? এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যেগুলোকে গণনা করা যায় না। দেখো তুমি বয়কে বলতে পারবে একটা ছেলে, দুইটা ছেলে, এটা গুনতে পারছো, তাই তুমি আর্টিকেল দিতে পারছো। বাট মিউজিককে তুমি গুনতে পারবে না। তুমি সংকে কাউন্ট করতে পারো, একটা সং, দুইটা সং, বাট মিউজিককে তুমি গুনতে পারবে না। এটি ইংরেজির আনকাউন্টেবল নাউনের যে লিস্ট রয়েছে তার মধ্যে এটি একটি আনকাউন্টেবল। হ্যাঁ, কেউ তো বলেছে অ্যাবস্ট্রাক্ট, আচ্ছা ঠিক আছে। সো মিউজিকটা যেহেতু আনকাউন্টেবলস, তাই এখানে আমি ক্রস দিতে পারবো না, সেই জন্য আর্টিকেল দিতে পারবো না, সেই জন্য কিন্তু অ্যান দিতে পারিনি, রাইট? সো এই হলো বিষয়, এই জন্য আমরা এখানে ক্রস দিয়েছি। তাহলে এখান থেকে একটা সূত্র আসছে যে অনেক সময় ক্রস হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, এবং তারপরে যদি সেটা হয়ে যায় আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের কিন্তু একটা বিশাল গুরুত্ব রয়েছে, বিশেষ করে এই আর্টিকেল বসানোর ক্ষেত্রে। আচ্ছা, এখানে আরেকটি কথা তোমাদেরকে বলে দিই। তোমরা অনেকে আমাকে বলেছো যে স্যার মাঝে মাঝে কোনো কোনো লেসন বাদ দিয়ে আপনি অন্য লেসনগুলো পড়াচ্ছেন, এর পেছনে রিজনটা হলো কি জানো? আসলে গ্রামারের সূচিপত্র দেখে তুমি কখনো ইংরেজি পড়তে পারবে না। তোমাকে বুঝতে হবে যে কোন লেসনের পরে কোন লেসনটা তোমার পড়া উচিত। এইটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু ইংরেজিটাকে দ্রুত ধরতে পারবে। যেমন দেখো, আমি আর্টিকেলের এই টপিকটা শেষ করেই তোমাদেরকে নিয়ে যাব কাউন্টেবল এবং আনকাউন্টেবলের আলোচনায়। নাউন কিন্তু আমাদের পড়ানো হয়ে গেছে, বাট নাউনের আরও যে প্রকারগুলো, বিশেষ করে কাউন্টেবল এবং আনকাউন্টেবলের আলোচনাটি আমি করিনি, সেই আলোচনাটি আমি তোমাদেরকে করব। তো সেক্ষেত্রে আনকাউন্টেবলের আলোচনা আমি ধরো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হচ্ছে গিয়ে 36 পেজ মেবি, রাইট।
এই আলোচনাটি আমি আর্টিকেলে পরে করব, বাট এখন একটু দেখাচ্ছি যে এইটার সঙ্গে আর্টিকেল একটা দারুণ সম্পর্ক রয়েছে। এই লেসনটা ফার্স্ট এডিশনের অনেকের বইই কিন্তু নেই, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে আমি পিডিএফটা দিয়ে দেবো, কিন্তু যারা এখন সেকেন্ড এডিশনের বইটা পড়ছো, এই মুহূর্তে নিয়েছো, এখন তো সেকেন্ড এডিশনের বইটা অ্যাভেলেবল, সেখানে এটা রয়েছে। আর ফার্স্ট এডিশনদের জন্য আমি পিডিএফটা দিয়ে দেবো। তো এখানে দেখো কাউন্টেবল এবং আনকাউন্টেবলের আলোচনায় সুন্দর করে বলা হয়েছে ইংরেজি পড়তে গেলেই যে সকল আনকাউন্টেবল নাউনগুলো বারবার চোখে পড়বে, এইটা তোমরা একটা কাজ করতে পারো, স্ক্রিনশট দিয়ে একটু সেভ করে নিতে পারো। সুন্দর করে একটু সেভ করে নাও তোমরা। আচ্ছা, একজন আমাকে বলেছে স্যার ক্লজ পড়ান। ক্লজও তো পড়াবো, কিন্তু আমি তো জানি যে কোনটার পরে কোনটা পড়াতে হয়। ঠিক আছে, আমি ক্লজে তো যাবোই, একটু ওয়েট করো। তো আনকাউন্টেবলের তালিকায় দেখো মিউজিক, যেটা আমি একটু আগে তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম, উদাহরণ দিয়েছিলাম, সেখানে কিন্তু ছিল। তো এই শব্দগুলোর পূর্বে কিন্তু আর্টিকেল এ বা অ্যান বসবে না। হ্যাঁ, দা বসতে পারে, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। ঠিক আছে, সো ডেফিনেটলি তোমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে দেখবে ঘুরে ফিরে বেশি না এই 10-12টাই আসে। হ্যাঁ, এর বাইরে কিন্তু নয়। আচ্ছা, এবার আমরা আবার সেই আলোচনায় প্রবেশ করি যেখান থেকে আমরা এখানে ফিরে আসলাম। লাইক পেজ ওটা কত ছিল, 100 সম্ভবত 37 না? আচ্ছা আচ্ছা, আর্টিকেলের আলোচনায় এই পর্যন্ত আমরা যে বিষয়টি বুঝে গেলাম। এখন দেখো, এত কিছু রুল জানার পরেও সামটাইমস কিন্তু আরও কিছু জিনিস নিয়ে তোমার প্রবলেম হয়। যেমন আমি কিন্তু মূল আলোচনায় একটু দেরি করে যাচ্ছি, কেন জানো? আসলে তোমাদের ঘাটতিগুলো দেখাচ্ছি যে আসলে কী কারণে প্রবলেমগুলো তোমরা ফেস করো। আচ্ছা, আমাকে তোমরা বলো, আমি যদি এরকম একটি সেন্টেন্স দিই, এপারে ইএনডি ফ্রেন্ড ইজ নিডেড ইজ ডট ডট ফ্রেন্ড ইনডিড। আচ্ছা, এই বাক্যটাতে আমি যদি তোমাদের দুটো অপশান দিয়েছি, তোমরা ঝটপট আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবে যে রাইট উত্তরটা কী হতে পারে। আমি অপশান দিচ্ছি সবগুলোতে, তারপরে এখানে এ দিচ্ছি, আর ডিতে দেব হচ্ছে এইটা। ঝটপট আমাকে কমেন্টে জানিয়ে দাও, কুইক। এই তো অনেক আনসার করা শুরু করে দিয়েছ। ফ্রেন্ড ইজ নিডেড ইজ ফ্রেন্ড ইনডিড। হ্যাঁ, একটু দিয়ে দাও। ওয়াও, ফ্যান্টাস্টিক, অনেকেই পারছো এবার। তো এইবার পারার পেছনে কারণটা কি? অনেকেই পেরেছ, অনেকেই ভুল করেছ আবার। আসলে রাইট উত্তর হচ্ছে এ নাম্বার, আ ফ্রেন্ড ইজ নিডেড ইজ আ ফ্রেন্ড ইনডিড, অর্থাৎ দুঃসময়ের বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু। এটি কিন্তু একটি প্রবাদ, এটি একটি ফ্রেজ। সো তুমি চাইলেই কিন্তু অন্য কোনো আর্টিকেল ইউজ করতে পারবে না। তাহলে এখান থেকে আমরা যেটা দেখলাম যে রুলসের বাইরে এসেও কিছু ইডিয়ম ফ্রেজও কিন্তু পরীক্ষায় আসে, যেগুলো আমরা বুঝি না, সেইগুলোও কিন্তু অনেক সময় আমাদেরকে ডিস্টার্ব করতে পারে। ঠিক আছে, আবার একটা মজার বিষয় দেখো, মন খারাপ করো না, আমি এত টেস্ট দিচ্ছি, টেস্টের ভেতর দিয়েই আমি তোমাদের ল্যাকিংসগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করছি। লাইক দিস, আমি যদি এরকম একটি বাক্য দিই যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক আনসারটি খুঁজে বের করো। আমি যদি বলি যে আই ওয়াজ ইন দ্য হসপিটাল, আর আমি যদি বলি যে আই ওয়াজ ইন হসপিটাল, আমি যদি দুটো বাক্য দিই যে আই ওয়াজ ইন হসপিটাল এবং আই ওয়াজ হসপিটাল, চুজ দ্য কারেক্ট ওয়ান, সঠিক আনসারটি খুঁজে বের করো। ঝটপট আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও তোমাদের বিদ্যার দৌড় কত দূর, আমি একটু দেখতে চাই। আচ্ছা, আমি একটু ভুল জিনিসটা টিপে ফেলেছিলাম এই জন্য। আচ্ছা, সো এখানে আই ওয়াজ মিসিং হয়েছে। আই ওয়াজ ইন দ্য হসপিটাল, আর বি নাম্বারটা হচ্ছে আই ওয়াজ ইন হসপিটাল। ঝটপট একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, একজনে আমাকে প্রশ্ন করেছে প্রবাদ কাকে বলে। প্রবাদ হচ্ছে ইংরেজির একটি সম্পদ। প্রবাদ, প্রবচন, বাগধারা, হ্যাঁ, এগুলো ফিগার অফ স্পিচের মধ্যে যায়। যে নেটিভ স্পিকাররা তাদের কথার ভিতরে যে ধরনের স্পেশাল কিছু ফ্রেজ, কিছু সেন্টেন্সেস ব্যবহার করেছে, সেইগুলো দারুণ একটি মিনিং আছে, ওইগুলো হচ্ছে বেসিক্যালি প্রবাদ। ওয়েল, সো এবার অনেকেই আনসার করে দিয়েছো আই ওয়াজ ইন দ্য হসপিটাল। অনেকে এ করছো এবং বি করছো। তোমাদের ক্যালকুলেশন এবং আনসার করা দেখে আমার মনে হচ্ছে যে তোমরা অলরেডি কনফিউশনের মধ্যে পড়ে গেছো। এবার রাইট আনসারটা জেনে নাও। চুজ দ্য কারেক্ট সেন্টেন্সের ক্ষেত্রে আই ওয়াজ ইন দ্য হসপিটাল, এটাও রাইট। আমি যখন এটা রাইট বলছি তখন তোমরা মনে মনে ভাবছো যে স্যার নিঃসন্দেহে আপনি ভুল বলছেন। না, আসলে এটা রাইট। তোমরা সাধারণ বইগুলোতে যেটা পড়ে পড়ে অভ্যস্ত বা দেখেছো যে হসপিটাল, স্কুল, চার্চ, মস্ক, মসজিদ, এইগুলো পড়বে, আর্টিকেল বসে না। আর আমাদের প্রবলেমটা ওখান থেকেই।
আর্টিকেল বসলে এক রকমের অর্থ হয়, আর আর্টিকেল যদি না বসে অন্য রকমের অর্থ হয়। এবং ডেফিনেটলি আই ওয়াজ ইন হসপিটাল, এটাও রাইট। তাহলে বিষয়টা কি হলো, জানার ভেতরে তোমার একটি ঘাটতি ছিল। ঘাটতিটা কেমন আমি একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। যখন তুমি হসপিটালকে এই অর্থে ব্যবহার করবে যে ইউ আর আ পেশেন্ট অ্যান্ড ইউ আর অ্যাডমিটেড ইন হসপিটাল, তুমি একজন রোগী এবং রোগী হিসেবে হসপিটালে তুমি অ্যাডমিটেড হয়ে আছো, সেক্ষেত্রে তোমাকে বলতে হবে পেশেন্ট হিসেবে হসপিটালকে বর্ণনার ক্ষেত্রে আই ওয়াজ ইন হসপিটাল, অর্থাৎ আমি হসপিটালে অ্যাডমিটেড ছিলাম, আমি ভর্তি ছিলাম, বিষয়টা কিন্তু আলাদা। আই ওয়াজ ইন হসপিটাল, বাট তুমি যখন বলছো আই ওয়াজ ইন দ্য হসপিটাল, বিষয়টা এরকম যে হতে পারে যে হসপিটালের পাশ দিয়ে তুমি বাইক চালিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলে, হঠাৎ করে বৃষ্টি এসেছে, তো তুমি হসপিটালের ছাউনির নিচে দাঁড়িয়ে গেছো, লাইক দিস। এই মুহূর্তে তোমাকে কেউ ফোন দিয়ে বলছে যে তুমি কোথায়, তো তুমি বলছো যে আই ওয়াজ, বা আমি তখন ছিলাম আই ওয়াজ ইন দ্য হসপিটাল, আই ওয়াজ ইন দ্য স্কুল, রাইট? সো যখন আমি হসপিটাল বলছি ওটা একটা বিল্ডিংকে বোঝাচ্ছে, বাট যখন আমি কোনো বলছি যে আই ওয়াজ ইন হসপিটাল, তখন এটা একটা প্রাতিষ্ঠানিক বিষয়কে বোঝাচ্ছে যেখানে তুমি কোনো কারণে অ্যাডমিটেড হয়েছ, রাইট? আমাদের প্রবলেমগুলো এখান থেকেই। বেসিক্যালি আমি তো তোমাদের বেসিক নিয়ে কাজ করছি, সো আমার টার্গেটটা হচ্ছে তোমাদের বেসিকের ভেতরে কোনো রকমের যেন ঘাটতি না থাকে। ক্লিয়ার? আচ্ছা, এরপরেও যদি আলোচনায় কোনো প্রবলেম থাকে ঝটপট আমাকে সেগুলো জানাবে, যে আসলে তোমরা কি বুঝছো বা কি বুঝছো না ইত্যাদি। তো তোমরা আমাকে একটু ঝটপট কমেন্টে জানাও তো যে আমি এই মুহূর্তে তোমাদের যে বিষয়টি জানালাম, সাধারণত বইয়ে এটাই থাকে, হসপিটাল, স্কুল, চার্চ, মস্ক, এগুলো পূর্বে কি বসে না, আর্টিকেল বসে না। বাট আমি আর্টিকেল যে বসালাম এই রুলসটি কি সত্যিকার অর্থে তোমার জানা ছিল? মেবি অনেকের নয়। যাদের জানা ছিল তারা ইয়েস লিখো, আর যারা জানতে না ডেফিনেটলি তারা একটু নো লিখে দাও, হ্যাঁ, আমার বুঝতে সুবিধা হবে। ওয়েল, এবার আমরা মূল আয়োজনে ঝাঁপ দেব। অলরেডি মূল আয়োজনে যাওয়ার পূর্বেই বলা যায় 20-25 মিনিট আমরা শুধু ট্রায়াল দিলাম, এবং এগুলোর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে আমাদের শেখার ভিতরে ঘাটতি থেকে যায়। এবং আমরা যখন শেখাই, আমরা টিচাররাই, আমি আমার নিজেকে অপরাধী ভাবছি এই কারণেই যে আমারও হয়তো বা কোনো জিনিস শেখানোর সময় একটি জিনিস বলা হয় না, বাট সত্যিকার অর্থে আমার মতো টিচার বা যারা তোমাদেরকে শেখান সবারই কিন্তু উচিত সেই বিষয়গুলো শেয়ার করিয়ে দেওয়া বা জানিয়ে দেওয়া, রাইট? আচ্ছা, আর্টিকেল 2 প্রকার। এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আর্টিকেল কয় প্রকার? 2 প্রকার। জাস্ট মুখস্থ করতে হবে, এটা আমি পারছি, আমি পারি, এর কারণ হলো আমি মুখস্থ করেছি। তো সিম্পলি তোমাকে মুখস্থ করতে হবে। আর্টিকেল 2 প্রকার। একটি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, যেটা হচ্ছে এ বা এন, একটু ভালো করে জেনে রাখা দরকার, খুবই অর্থটা গুরুত্বপূর্ণ। ইনডিফিনিট মানে হলো অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট। তার মানে তুমি কোথাও যদি এ বা এন বলো, অনির্দিষ্ট করে যে কোনো একটি, কথাটা ভালো করে বোঝো, অনির্দিষ্ট করে যে কোনো একটি। বাট তুমি যদি ডিফিনিট আর্টিকেল বলো তাহলে সেটি হচ্ছে দা। তাহলে শর্টকাটে মনে রাখতে হবে ইনডিফিনিট ইজ ইকুয়াল টু এ বা এন, আর ডিফিনিট আর্টিকেল মানেই হলো দা। সারা জীবন সব সময় জাস্ট মুখস্থ রাখতে হবে, এত কোনো সূত্র দিয়ে কাজ হবে না। কিছু জিনিস আমি তোমাকে শেখাবো আর টিচার্সরা তোমাকে শেখাবে, আর কিছু জিনিস মুখস্থ করতে হবে নিজের দায়বদ্ধতা থেকেই। জাস্ট মুখস্থ করে নাও। তো আমি একটা বিষয় দেখেছি যে এই বিষয়টাকে কাজে লাগিয়ে বিভিন্ন অ্যাডমিশন টেস্টের পরীক্ষাতে এরকম কোয়েশ্চেন আসে, সেটি হচ্ছে যে আই জাস্ট এ অ্যাপল, সরি এ দেওয়া যাবে না, এন দিতে হবে। এটা তোমরা, আমি জানি এই ভুলটা করলে তোমরা আমাকে মোটেই ক্ষমা করবে না, কারণ ছোটবেলা থেকে অ্যাটলিস্ট একটা রুল শিখে অভ্যস্ত হয়েছ। কি রুল জানো? সেটা হলো কনসোনেন্ট হলে এ বসে আর ভাওয়াল হলে এন বসে। এইটা তোমাদের কারো ভুল হবে না। আচ্ছা, অ্যান অ্যাপল ইজ রাউন্ড। সো এখন অ্যান অ্যাপেলে আন্ডারলাইন করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন করা হয় যে অ্যান অ্যাপেল বলতে কি? অ্যান অ্যাপেল বলতে কি বলা হচ্ছে যে স্পেসিফিক অ্যাপল। তারপরে বি নাম্বারে অপশানে বলছে যে অল অ্যাপলস। সি নাম্বারে বলছে যে অনলি অ্যান অ্যাপল। আর ডি নাম্বারে বলছে যে অল অফ দ্য অ্যাপলস। সো এখানে একটা বিষয় তোমরা আমাকে ঝটপট একটু কমেন্টে জানিয়ে দাও, যদি এইরকম আসলে একটি ক্রিটিক্যাল কোয়েশ্চেন থাকে যে অ্যান অ্যাপল ইজ রাউন্ড, এই মুহূর্তে তোমার কাছে কি মনে হচ্ছে যে রাইট আনসারটা কি? স্পেসিফিক অ্যাপল, নাকি অল অ্যাপলস, নাকি অনলি অ্যান অ্যাপল, নাকি অল অফ দ্য অ্যাপলস? ঝটপট কমেন্টে জানিয়ে দাও।
এর ভেতরে, এবং তোমরা যারা বিশেষ করে বিসিএস পরীক্ষার্থী, অ্যাডমিশন পরীক্ষার্থী রয়েছে, তারা কিন্তু জানো যে এই কোয়েশ্চেনটা বিভিন্ন সময় এসেছে। আর যারা ছোট, যারা বেসিকে একটু দুর্বল রয়েছে, গোড়া থেকে শুরু করেছো, তারা অবশ্য মন খারাপ করো না, কারণ এগুলো তোমাদেরই, এবং এই তোমাদের কোয়েশ্চেন্সগুলোই বিসিএসে আসে। এটা ভয় পেও না যে অত বড় মানুষের কোয়েশ্চেন্স আমাদের শেখানো হচ্ছে কেন, আসলে এই বিষয়টি এরকম নয়। থ্যাংক ইউ সো মাচ, অনেকে রাইট আনসার দিয়ে ফেলেছো। অ্যান আপেল মানে হচ্ছে অনির্দিষ্ট করে সবগুলো, অনির্দিষ্ট করে আমরা সমস্ত আপেলগুলোকেই বলতে পারি। সো অ্যান দেখো অল হয়ে গেছে, বুঝতে পেরেছ? অনির্দিষ্ট অর্থে কিন্তু সবগুলোকে বোঝায় সামগ্রিকভাবে। ক্লিয়ার? এই ভিউটা এখান থেকে নিয়ে নাও, এই বিষয়টি এখান থেকে জেনে নাও। এবার আসো অরিজিন অফ আর্টিকেল। আর্টিকেলের উৎপত্তি কোথায় থেকে হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। আমরা আর্টিকেল পড়ি, আর্টিকেল তুমি কোথায় থেকে জন্ম নিয়েছো একটু জানার চেষ্টা করে আর্টিকেলের উৎপত্তি। আসলে ওয়ান মানে কি একটু মনে করে দেখো। ওয়ান মানে হচ্ছে একটি। ওয়ান মানে কি? একটি। ওয়ানের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ বা এন। আচ্ছা, আমাকে একজন প্রশ্ন করেছে যে নিডে থার্ড এডিশন নিয়ে কি চমক আসছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে থার্ড এডিশন নিয়ে আমরা এখন কোনো ভাবনাই নেই। থার্ড এডিশন বলে এখন কোনো এডিশন নেই, এখন যেটা সব সেকেন্ড এডিশন। হ্যাঁ, এইটুকু আর কি, এখন কোনো এডিশন নেই, যা আছে সবই একই এডিশন। ঠিক আছে? ওয়েল, যেটি নিয়ে কথা বলছিলাম, ওয়ান এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ বা এন। এবার লক্ষ্য করে দেখো, ওয়ান মানেও একটি, আবার এ মানেও একটি, আবার এন মানেও একটি। তাহলে এখানে একটা প্রশ্ন এসে যায় যে স্যার, এ মানেও যদি একটি হয়, আবার এন মানেও যদি একটি হয়, তাহলে দুটোকে সৃষ্টি করার পেছনে কারণ কি? এই দুটোকে সৃষ্টি করার পেছনে কারণই হচ্ছে এ, ই, আই ও ইউ। এই পাঁচটি ভাওয়াল বেচারা, এই পাঁচটি ভাওয়াল যদি না থাকতো ইংরেজিতে, বা ভাওয়াল যদি আগে আবিষ্কৃত না হতো, তাহলে কিন্তু অবশ্যই এন এর ব্যবহার হতো না। যেহেতু ভাওয়ালও রয়েছে, আবার এগুলো ছাড়া আরও যে কনসোনেন্টগুলো রয়েছে সেইগুলোর জন্য কিন্তু বেসিক্যালি এ ব্যবহার করা হয়। নতুবা একটি অর্থে শুধুমাত্র একটিকেই গ্রামারিয়ানরা অ্যাপ্রুভ করতে হয়, এ অথবা হচ্ছে এন। তাহলে ওয়ানের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ বা এন। এবার একটা মজার বিষয় বলি, আমি যদি একটি বাক্য বলি, ভালো করে বুঝবে, যেমন আই হ্যাভ ওয়ান প্রবলেম, আই হ্যাভ ওয়ান প্রবলেম। আর আমি যদি বলি যে আই হ্যাভ আ প্রবলেম, প্রবলেম। সো ঝটপট আমাকে একটু কমেন্টে তোমরা জানিয়ে দাও তো, আমি যদি কোথাও লিখি আই হ্যাভ ওয়ান প্রবলেম আর কোথাও যদি লিখি আই হ্যাভ আ প্রবলেম, তাহলে কোনটি রাইট আর বাকিটি ভুল, মানে ভুল হওয়ার পেছনে রিজনটা কি? ভুল হওয়ার পেছনে রিজনটা কি দেখি, আমাকে বলো তো। এই দুইটা বাক্যের ভিতরে কোনটাকে রাইট বলবে দেখি। কি অবস্থা? আই হ্যাভ ওয়ান প্রবলেম, আমার একটি প্রবলেম আছে, সমস্যা, আবার বলছে আই হ্যাভ আ প্রবলেম, আমার একটি সমস্যা আছে। তো বলো দেখি দুটোর ভিতরে কোনটিকে তুমি রাইট বলবে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এইবার কিন্তু অনেকে লেখা শুরু করে দিয়েছে যে বোথ, হ্যাঁ, যে দুটোই রাইট, আই হ্যাভ ওয়ান প্রবলেম। তার মানে অলরেডি কিন্তু তোমরা স্বীকার করে নিলে, অলরেডি তোমরা মেনে নিলে যে ওয়ানের এই সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি? এন। এটা তো মেনে নিলে না? আচ্ছা, এবার গোপন রহস্যটা আমি একটু উন্মোচন করি তোমাদের সামনে। সেটি হলো, গ্রামার অনেক পরে আবিষ্কার হয়েছে, 1000 বছর পরে, ভাষা আবিষ্কার হওয়ার পর। অর্থাৎ আমি যদি তোমাকে প্রশ্ন করি যে আগে কি ইংরেজি ভাষা আবিষ্কার হয়েছে নাকি গ্রামার আবিষ্কার হয়েছে, তাহলে তুমি কি বলবে? অবশ্যই বলবে যে আগে ভাষা আবিষ্কার হয়েছে, মানুষ মুখ দিয়ে কথা বলতো, এবং অনেক পরে গ্রামার আবিষ্কার হয়েছে। গ্রামার জিনিসটা কি? ভাষাকে আয়ত্ত করার, শর্টকাট করা একটি কৌশল। তো এই যে যখন ভাষা আবিষ্কার, যখন শুধুমাত্র ভাষা ছিল, জাস্ট এটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ইজ ইকুয়াল টু আমি ল্যাঙ্গুয়েজ, ওকে। এবং যখন পরবর্তীতে গ্রামার আবিষ্কার হলো, গ্রামারিয়ানরা বলল যে ওয়ান এত বড় না করে একটু শর্টকাটে কিছু বলা যায় কিনা। তারপরে তারা বলল যে ইয়েস, এটা বলা যায়, এ বলতে পারি আমরা, রাইট। সো ওয়ান হচ্ছে একটি ল্যাঙ্গুয়েজ এবং এ হচ্ছে একটি গ্রামার। এবং সেই জন্যই মজার বিষয় হচ্ছে যে স্পোকেনের ক্ষেত্রে এই কথাটি বেশি ফর্মাল বা বেশি বলা হয়ে থাকে, আই হ্যাভ ওয়ান প্রবলেম ফর স্পোকেন। আমি এই জন্য এখানে লিখে দিচ্ছি ফর স্পোকেন, ফর স্পোকেনের জন্য বেশি ফর্মাল। বাট তুমি যদি রিটেনের ক্ষেত্রে লেখো তাহলে কিন্তু সেটা ইনফর্মাল হয়ে যাবে। সো রিটেনে আমরা কি লিখবো? আই হ্যাভ আ প্রবলেম। আর স্পোকেনের ক্ষেত্রে ওয়ান বলতে পারো, এ বলতে পারো, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, রাইট? ক্লিয়ার? সো সেক্ষেত্রে আমরা বলবো যে যেহেতু আমরা গ্রামারের জন্য ফর রিটেন আমি লিখে দিচ্ছি, লিখার জন্য বি নাম্বারটা হচ্ছে বেস্ট। আচ্ছা আচ্ছা, কে? ইয়েস, সাদিয়া জান্না না? আচ্ছা, তুমি বলে দিয়েছো বিটাই বেশি গ্রহণযোগ্য। ওয়াও, আচ্ছা ভালো তো, হ্যাঁ রাইট। সো
আমরা বি নাম্বারটা বলছি আই হ্যাভ আ প্রবলেম, গ্রামার এটি হচ্ছে ফর রিটেন, এটা লেখার ক্ষেত্রে বেশি প্রযোজ্য। ঠিক আছে, এই বিষয়টা আমরা জাস্ট জেনে নিলাম। ওকে, এবার আসো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এর আগে কিন্তু আমি তোমাদের যখন প্রোনাউন পড়িয়েছিলাম সেখানে কিন্তু তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে 4টি। একটু মনে করে দেখো, দিজ, দ্যাট, দিজ এবং দোজ। এখানে আমি কি কারণে কোনটা হলো কোনটা সিঙ্গুলার প্লুরাল আমি এটা বলতে চাচ্ছি না, শুধুমাত্র দেখে নাও, বুঝে নাও এবং মেনে নাও যে এইগুলোর নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মনে আছে তোমাদের? সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এইগুলোকে বা এইগুলোর শর্টকাট রূপ হচ্ছে দা। অর্থাৎ বেসিক্যালি তুমি যেখানে যেখানে এটাকে অন্য অ্যাঙ্গেল থেকে ভাবতে হবে, যেখানে যেখানে তুমি দিস, দ্যাট, দিস এবং দোজ এগুলো ব্যবহার করতে পারবে তদস্থলে সেই জায়গাতেই কিন্তু তুমি দা ব্যবহার করতে পারবে। সুতরাং সেই দিক থেকে দাকে আবার কেউ কেউ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও বলে থাকে। বিলিভ মি, বিশ্বাস না হলে বিগত বছরে বিভিন্ন টাইপের কোয়েশ্চেনগুলো দেখবে। কোনো একটা জায়গাতে এরকম একটি কোয়েশ্চেন এসেছিল যে দা ইজ কল্ড রাইট, এরকম অপশান ছিল, যে অনেকগুলো অপশান ছিল, দা ইজ কল্ড ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা কি, অনেকগুলো অপশান ছিল, আমি এতগুলো অপশান দিচ্ছি না। যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা কেন হয়েছে, কারণ হচ্ছে ওই যেটা প্রমাণ করলাম, যেটা বললাম যে আসলে এইগুলো শর্টকাট ফর্ম বা ওই জায়গাতেই বসানো যায় বলে সেগুলোকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে তুলনা করা যায়। ক্লিয়ার? আচ্ছা, সো অলরেডি আমরা বুঝে ফেলেছি যে উৎপত্তির জিনিসটা কিভাবে হয়েছে। এবারে ইনডিফিনিট আর্টিকেল এ বা এন এর মূল কথা। ইনডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট বললেই তোমার মাথায় ভেসে উঠতে হবে বা তোমার মাথায় নিয়ে আসতে হবে যে আচ্ছা ইনডিফিনিট মানেই হলো এ বা এন। আমরা কিন্তু আস্তে আস্তে করে আর্টিকেলের আলোচনার গভীরে প্রবেশ করছি, সো খুবই মনোযোগী হতে হবে। ইনডিফিনিট আর্টিকেল বললেই তোমার মাথায় আসতে হবে এ বা এন। বিশেষ করে নেটিভ স্পিকাররা যখন তাদের স্টুডেন্টদেরকে পড়ান তখন কিন্তু তারা এভাবে বারবার এ বা এন বলে না। তারা বলে দেয়, নেটিভ স্পিকাররা বা তাদের টিচাররা স্টুডেন্টকে এভাবে বলে যে এই জায়গায় ইনডিফিনিট আর্টিকেল বসবে। এখন ইনডিফিনিট মানে কি এটা তোমাকে বুঝে নিতে হবে। তোমার হয়তো বা বুঝতে সমস্যা হচ্ছে, বাট নেটিভ স্পিকার যাদের মাতৃভাষা তারা কিন্তু এটা বললে কখনো বুঝতে সমস্যা মনে করে না যে ইনডিফিনিট মানেই হচ্ছে এ বা এন। তাই আজকের পর তোমারও যেন এই ভুলটা না হয়, ইনডিফিনিট মানেই হচ্ছে এ বা এন। এ বসে নর্মালি কনসোনেন্টে পড়বে, এন বসে ভাওয়ালের পড়বে। কিছু ব্যতিক্রম রয়েছে, সেগুলো আমি পরে দেখাবো। তাহলে শুধুমাত্র গণনা করা যায়, অন্য কথায় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বেই কিন্তু এ বা এন বসে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আমি মনে করি আর্টিকেল শেখার যতগুলো তথ্য রয়েছে এ বা এনের ক্ষেত্রে সবচাইতে ভাইটাল ইনফরমেশন হচ্ছে এটা। তাহলে এটাকে কি করতে হবে? আন্ডারলাইন করে নিতে হবে, একটু দাগিয়ে নিতে হবে। শুধুমাত্র গণনা করা যায়, বিশেষ করে গণনা করা যায় এই জায়গা আবার আন্ডারলাইন করতে হবে। এমন সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বেই এ বা এন বসতে পারে। এখন দেখো, এই জিনিসটা তোমার মাথায় যদি না থাকে, ভালো করে যদি না বোঝো, তাহলে কি ধরনের ভুলটা তুমি করতে পারো লেটস সি। আমি একটা টেস্ট দিচ্ছি তোমাদের, ঝটপট আমাকে কমেন্টে জানিয়ে দেবে। ডট illiterate people cannot help ... wise men। আমি দুটো অপশন দিয়েছি, তোমরা ঝটপট আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে কোন জায়গায় তুমি কি বসাবে, এ, এন, দা এবং হচ্ছে ক্রস। ঝটপট একটু জানিয়ে দাও, কোনো কিছু রাখবো না বাকি। আচ্ছা, ঝটপট। আচ্ছা, একজন বলছিল যে স্যার ওয়াই কি স্পেশাল ভাওয়াল, ওয়াই স্পেশাল ভাওয়ালের কি হবে? হ্যাঁ, ওয়াই তো স্পেশাল ভাওয়াল, এটাতে আমি বলেছি অনেক আগে। হ্যাঁ, আমি তো এটা বলেছি তোমাকে, বা সবাই জানে এটা। আচ্ছা, যেটি নিয়ে কথা বলছিলাম যে ইলিটারেট পিপল ক্যানট হেল্প ওয়াইজ মেন। ঝটপট একটু কমেন্টে জানিয়ে দাও রাইট আনসার কি, এবং তোমরাও নিজেরা লক্ষ্য করো যে তুমি যে আনসারটা দিয়েছো তোমার মতো কি বাকিরা দিচ্ছে না। সো আবারও এখান থেকে প্রমাণিত আর্টিকেল লেসনটি খুবই ছোট কিন্তু খুবই কনফিউজিং, খুবই।
লেটস সি দ্য রাইট আনসার। আমি জানি অনেকের মন যেটা দিতে চাইবে ইলিটারেট হচ্ছে অ্যান, ভালো কথা। আর ওয়াইজ সেক্ষেত্রে তো কনসোনেন্ট, ভাওয়াল নয় কনসোনেন্ট, তাহলে এ। অনেকে হয়তোবা এটা দিয়েছ, বাট ইটস এ রং আনসার। এটি অবশ্যই হচ্ছে রং, এটি হচ্ছে রং। তাহলে রাইটটা কি? রাইটটা জেনে নাও। এখানেও হবে ক্রস এবং সুদূর ওই প্রান্তেও হবে কিন্তু ক্রস। ইটস এ রাইট আনসার, এটি হলো রাইট আনসার। তাহলে অনেকে এখন অবাক হয়ে যাচ্ছ যে ব্যাপারটা কি। এতদিন না শিখলাম যে ভাওয়াল হলে সেখানে অ্যান বসে আর কনসোনেন্ট হলে সেখানে এ বসে, তাহলে কি শিখলাম? এখানেই কিন্তু সেই রহস্যটি যেটি নিয়ে কথা বলছিলাম, গণনা করা বিষয়টি। আচ্ছা পিপল, তুমি কি গুনতে পারো? তুমি একজন ম্যানকে গুনতে পারো, একজন মানুষ, দুইজন মানুষ, কিন্তু যখন পিপল হয়, কোথাও ক্রাউড হয়, কোথাও যখন অনেক মানুষের ভিড় হয়, তুমি কি সেখানে মানুষকে গুনতে পারো? নেভার। সো এই মুহূর্তে পিপল কিন্তু আনকাউন্টেবল নাউন, এটি কিন্তু সিঙ্গুলার কাউন্টেবল নয় যে তুমি এ বা এন বসাতে পারবে, এত বড় সাহস স্পর্ধা তোমার নেই। সো তোমাকে এই বিষয়গুলো বুঝতে হবে। সো পিপল শব্দটি আনকাউন্টেবল নয়, এটি হচ্ছে কাউন্টেবল বাট প্লুরাল। তাহলে যতই ভাওয়াল থাকুক এই অ্যাডজেক্টিভের কিন্তু কোনোই দাম নেই। সো সেই জন্যই কিন্তু বেসিক্যালি এখানে আমাকে নিতে হচ্ছে ক্রস। ক্লিয়ার? অ্যান্ড নেক্সটে আসো যে ইলিটারেট পিপল ক্যানট হেল্প, যে মূর্খ মানুষরা সাহায্য করতে পারে না ওয়াইজ মেন, জ্ঞানী মানুষদের। লক্ষ্য করো আমি কিন্তু ম্যান বলিনি, মেন বলেছি। ম্যান হচ্ছে একজন মানুষ আর মেন মানে হচ্ছে অনেকগুলো মানুষ। সুতরাং যতই ডাব্লিউ এখানে কনসোনেন্ট হোক না কেন, তুমি চাইলেই এখানে এ বসাতে পারছো না, বিকজ নাউন কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। এবং আমি কিন্তু অলরেডি তোমাদের বলেই দিয়েছি যে আর্টিকেল ইজ ইউজড ফর নাউন অর বিফর নাউন। আর্টিকেল বসে নাউনের জন্য বা নাউনের পূর্বে, ঠিক আছে? এই হলো বিষয়। তাহলে আমাদের ভুলগুলো কিন্তু এখান থেকেই সূত্র হয়। এখন ঝটপট আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে তোমরা কারা রাইট আনসার করেছো। এনিওয়ে, অনেকে হয়তো বলতে পারো যে আমি এখানে আসলে দা দেব এবং পরেরটাতেও হচ্ছে দা দেব, এটা কি হবে? না, এটা করলে তুমি মার্কস পাবে না। অনেকে বলবে যে আমি মার্কস দেব এটসেট্রা, গায়ের বলে দিতে পারে, চৌধুরী বংশের কোনো ছেলে মেয়ে হলে মার্কস পেতেও পারো, কিন্তু নর্মালি তুমি মার্কসটি পাবে না। কেন পাবে না, আমি রিজনটা ব্যাখ্যা করছি। আসলে দায়ের ক্ষেত্রে বলা হয় যে বিষয়টি যদি কখনো নির্দিষ্ট হয়ে যায়, আমি কি ইলিটারেট পিপল নিয়ে আগে কোনো কথা বলেছি? নেভার। এটি হলো প্রথম বাক্য যেখানে ইলিটারেট পিপলটার কথা এসেছে, এবং পরেরটা ওয়াইজ মেন, এটাও কিন্তু ফার্স্ট টাইম ওয়াইজ মেন নিয়ে কথা বলা হচ্ছে। সো ডেফিনেটলি এটি কিন্তু কোনো নির্দিষ্ট নয়, সেক্ষেত্রে আমি দা দিতে পারবো না। ওই যে আমি বললাম এটা নিয়ে বিতর্ক হতে পারে। তুমি বলতে পারো আমি এমন বংশের ছেলে মেয়ে, আমাকে মার্কস দিতেই হবে, তোমাকে হয়তো আমি মার্কস দেবো, ওই যে ওই ভয়ে হয়তো বা বন্দুক দিয়ে গুলি করতে পারো, আদারওয়াইজ কোনোভাবেই তুমি পরীক্ষায় এটা লিখে মার্কস পেতে পারো না। আশা করি বুঝতে পেরেছো যে আর্টিকেল এ বা এন বসানোর ক্ষেত্রে গণনাযোগ্য নাউনটা কতটা গুরুত্বপূর্ণ, যতই সেখানে ভাওয়াল জাতীয় শব্দ থাকুক না কেন। ক্লিয়ার? ওকে। সো এখানে আমি অনেকগুলো এক্সাম্পলস দিয়ে রেখেছি, এবার সেই এক্সাম্পলসগুলো আমরা একটু একটু করে দেখব। এনিওয়ে, ঝটপট তোমরা লাইক বাটন হিট করে দাও যারা আমার সঙ্গে অনেক পুরনো যারা ভিউয়ার্স, আর যারা নতুন রয়েছে পুরো ক্লাসটি করার পর সবশেষে লাইক বাটনে হিট করবে, আদারওয়াইজ ডিসলাইক দিয়ে চলে যাবে। ঝটপট লাইক বাটন হিট করে দাও। ফর এক্সাম্পল আ বয়। এনিওয়ে, এখানে একটা প্রশ্ন রয়েছে যে আমরা কখন আসলে এ বলবো, কখন আসলে আ বলবো, কখন আসলে দি বলবো, কখন দা বলবো, এটি নিয়ে আমার অলরেডি ক্লাস রয়েছে। আমি এখানে ওগুলো বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, তোমরা একটু দেখে নিও প্লিজ। হ্যাঁ, আচ্ছা। তো আ বয় আমি যদি বলি অনির্দিষ্ট করে যে কোনো একটি বালক, এ মানেই কিন্তু অনির্দিষ্ট। আমরা কিন্তু অনেকে মনে করি না 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 চেনা জানা, না, এ মানে কিন্তু চেনা জানা নয়, অজানা। এবং ক্যামব্রিজ ডিকশনারি ভাষায়, ক্যামব্রিজ গ্রামারি ভাষায় তারা বলছে যে এ মানেই হচ্ছে আননোন সামথিং। এ মানেই হলো আননোন সামথিং, তুমি যা চেনো না সেক্ষেত্রে এ। এন মানেই আননোন সামথিং, যাকে তুমি চেনো না দেখো না, সেক্ষেত্রে কিন্তু এ বা এন ইউজ করতে হয়। রাইট? অ্যান অ্যাপল, অনির্দিষ্ট করে একটি আপেল। এখানে অনির্দিষ্ট কথাটি কিন্তু বারবার আসছে, খেয়াল করে দেখেছ? আর সিঙ্গার, অনির্দিষ্ট করে একজন গায়ক। অ্যান অনেস্ট ম্যান, অনির্দিষ্ট করে যে কোনো একজন সৎ মানুষ। আমি এখানে ব্যাখ্যা সহকারে বইয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি, লক্ষণীয়, ফন্টটা ভেঙে গেছে, একটু দেখে নিও। এনিওয়ে, এবার আমি যদি ডেফিনিট আর্টিকেল দায়ের মূল কথা বলি, দায়ের যদি মূল কথা আমি বলি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, নির্দিষ্ট অর্থে দা ব্যবহার হয়। আচ্ছা, নির্দিষ্ট অর্থে কি ব্যবহার হয়? দা ব্যবহার হয়। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা 1 নম্বর এই পয়েন্টটিকে দারুণ করে হাইলাইট করো।
এটিকে তোমরা একটু নীল কালি দিয়ে অন্য কোনো কালার দিয়ে দাগিয়ে নাও। নির্দিষ্ট অর্থে দা ব্যবহার হয়, যার বাংলা অর্থ হয়ে যায় টি টা খানা। আচ্ছা, তো ছোটবেলায় যখন আমি গ্রামার এই রুলসগুলো পড়তাম, টি টা খানা মুখস্থ করে যেতাম, বাট কিছুই বুঝতাম না যে দা মানে টি টা খানা, দা মানে টি টা খানা। আর যদি কাউকে জিজ্ঞাসা করতাম সঠিক আনসার পেতাম না, জাস্ট মুখস্থ করতে হবে, বিষয়টি এরকম। আসলে এখানে বিষয়টি বুঝতে হবে। আর্টিকেলের সঙ্গে বাংলার একটা দারুণ সম্পর্ক রয়েছে, যেটা তোমরা অলরেডি জেনে গেছো। আমি একটু আগে তোমাদের বোঝালাম যে দা হসপিটাল হলে অর্থটা কি হচ্ছে আর শুধু হসপিটাল হলে কি হচ্ছে। তো যখনই তুমি কোনো নাউনের পূর্বে দা দাও, তখনই কিন্তু তোমাকে টি বলতে হয়। যেমন পেন মানে কলম, কিন্তু যখন তুমি বলছো দা পেন কলম টি। যখন বলছো বুক মানে বই, বুকস বইগুলো, কিন্তু যখনই তুমি বলবে দ্য বুক বইটি, বইখানা, রাইট? সো এই যে সম্পর্কটা মানে অর্থের সঙ্গে যে সম্পর্কটা, এটা তোমাকে বুঝতে হবে। তো এখন আমি মূল কথায় আসি যে নির্দিষ্ট অর্থে আমরা বেসিক্যালি কি ইউজ করি? দা ইউজ করি। ভালো কথা। এইবার রুল 2তে বলা হলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল, আচ্ছা সিঙ্গুলার এবং প্লুরাল, যে কোনো নাউনের পূর্বেই নির্দিষ্ট অর্থে আর্টিকেল দা বসতে পারে। ওয়াও! তার মানে দায়ের কিন্তু অসম্ভব একটি ক্ষমতা, যে ক্ষমতাটা আর্টিকেল এ বা এন এর নেই। আর্টিকেল এ বা এন বসতে পারে শুধুমাত্র কাউন্টেবলের জন্য, বাট দায়ের অসম্ভব ক্ষমতা যে একই সাথে কাউন্টেবলে বসতে পারে আবার আনকাউন্টেবলে বসতে পারে। ওয়েল, তাহলে আমি যদি এই বাক্যটা দিই, তোমরা এবার আমাকে বলো, এই বাক্যগুলো বা এই টাইপের কোয়েশ্চেনগুলো প্রচুর পরিমাণে পরীক্ষা আসে। লাইক যেমন যদি বলা হয় যে এ মিউজিক ইজ ফানি, আমি যদি বলি দ্য মিউজিক ইজ ফানি, ঝটপট আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও তো এই আলোচনা থেকে হুইচ ওয়ান ইজ কারেক্ট, তোমার কাছে কোনটিকে রাইট মনে হচ্ছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। A music is funny, the music is funny. Quick. আচ্ছা, দায়ের কোনো জাতকুল নাই, আপনি কিডিং করে বলেছিলেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আমি জাস্ট কিডিং। এটি বলেছিলাম যে দায়ের আসলে কোনো জাত ধর্ম নেই, ও যে কোনো জায়গায় বসতে পারে। ওকে, সো ইতোমধ্যে অনেকে আনসার করা শুরু করে দিয়েছ এবং এই মুহূর্তে কিন্তু একটা আত্মবিশ্বাস নিয়ে আনসার করছো। আ মিউজিক ইটস আ রং, বিকজ তোমরা একটু আগে জেনে গেছো মিউজিক হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল আগে আর যাই হোক, এ বা এন তুমি কোনোভাবেই বসাতে পারবে না। বাট একটু আগে তুমি জেনে গেলে যে কাউন্টেবলই হোক আর আনকাউন্টেবলই হোক, তুমি যে বেচারাই হও না কেন, নির্দিষ্ট অর্থে আমি চাইলেই দা ব্যবহার করতে পারি। সো দ্য মিউজিক ডেফিনেটলি এটি রাইট আনসার, এটি রাইট আনসার। এখন অর্থটা তুমি যদি একটু খেয়াল করো, তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে? আ মিউজিক, এর কোনো অর্থ হবে না, আমি বলেছি আনকাউন্টেবল আগে বসবে না, সো অর্থ করে লাভটা কি? দ্য মিউজিক গানটি, সঙ্গীতটি ইজ ফানি। সো আনকাউন্টেবলের ক্ষেত্রে তুমি দা ব্যবহার করতেই পারো। এটি হলো বেসিক ভিউ। তো এখানে দেখো আমি সেই এক্সাম্পলসগুলো দিয়ে রেখেছি যে তুমি চাইলেই বয়ের আগে দা দিতে পারছো, আবার বয়েজের আগে কি দিতে পারছো? দা দিতে পারছো। তার মানে বয়ের আগে তুমি দা দাও আর প্লুরাল আগে তুমি দা দাও, কোনো প্রবলেম নেই। সো তুমি দ্য অ্যাপলও বলতে পারছো, দ্য অ্যাপলসও বলতে পারছো। একটু অর্থটা ডান পাশে দেখে নিও, তাহলে সুবিধা হবে। আর নিচে আমি কয়েকটি দিয়ে রেখেছি, দ্য ইনফরমেশন, দ্য সিনারি, দ্য অ্যাডভাইস, এগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন, রাইট? সো আনকাউন্টেবল নাউনের আগে আমি চাইলেই অর্থ অনুযায়ী কিন্তু দা দিতে পারি। জাস্ট এই জিনিসটা জেনে নাও এবং মেনে নাও। আজকের মূল আলোচনাটি বা আজকের প্রারম্ভিক আর্টিকেলের ক্লাসটি শেষ করব এই তিনটি বিষয় বলার মধ্য দিয়ে, যে আর্টিকেলের মানে মূল আলোচনা শুরু করার পূর্বে, আচ্ছা তার মানে মূল আলোচনা আমরা এখনো শুরু করিনি। আচ্ছা, আর্টিকেলের মূল আলোচনাটি শুরু করার পূর্বে আর্টিকেল সংক্রান্ত তিনটি শর্টকাট দেখে নাও। প্রথম শর্টকাটটা কি? যে নাউনের আগে অবশ্যই কি বসবে? আর্টিকেল বসবে। ভালো করে দেখে নাও, নাউনের আগে কি বসবে? আর্টিকেল বসবে। খুবই ফানি, খুবই মজার এবং সিম্পল রুল, সেটি হচ্ছে এ পেন। বুঝে ফেললাম? ওকে। আরেকটি সূত্র হচ্ছে আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ এবং পরের শব্দটি কি হতে পারে? নাউন হতে পারে, রাইট? একটু আগে তোমরা দেখেছো, এটা প্রথম দিকে দেখালাম। এ হলো আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ওকে, অ্যান্ড পরের শব্দটি কি? নাউন। বাট এটা কিন্তু তোমরা একটা অল্টারনেটিভও পেয়েছো। সেই অল্টারনেটিভটা কি? আমি একটু এখানে অর লিখে দিচ্ছি, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। সেটি হচ্ছে ক্রস প্লাস অ্যাডজেক্টিভ
অ্যাজেক্টিভ এবং তারপরে হবে আনকাউন্টেবল। আসলে সঠিক লগ্ন না আসলে, সঠিক সময় না আসলে কিন্তু সঠিক জিনিসটা কখনোই আসলে কার্যকর মনে হয় না। হ্যাঁ, এই জায়গাটা এসেই তোমরা বুঝতে পারছো যে এই রুলসটার প্রয়োজনীয়তা কতটুকু। দ্যাটস ওয়াই আমি ওখানে লিখেছিলাম, তারপরে এখানে আবার আমি লিখে দিলাম অ্যাট এ গ্ল্যান্সটা যেন আবার পুরো ভিউটা তোমরা পেয়ে যাও। তো এখানে আমরা কিন্তু ক্রস, অ্যাডজেক্টিভ এবং আনকাউন্টেবল এভাবে বসাতে পারি। কেমন? যেমন আমি বলতে পারি ব্যাড ওয়েদার, ব্যাড ওয়েদার। তুমি কোনোদিনই ব্যাডের আগে হ্যাঁ, ব্যাডের আগে তুমি আর্টিকেল বসাতে পারবে, বাট তোমাকে খেয়াল করতে হবে ওয়েদার শব্দটা কি। ওয়েদার শব্দটি হচ্ছে আনকাউন্টেবল, দ্যাটস ওয়াই তুমি কিন্তু কোনোভাবে এখানে এ বা অ্যান বসাতে পারছো না। হ্যাঁ, নির্দিষ্ট অর্থে তুমি না দিতে পারো, সেটা অন্য কথা। সুতরাং কোনো কোনো সময় অ্যাডজেক্টিভের আগেও আর্টিকেল যে বসে না, এটি হচ্ছে তার প্রমাণ। ক্লিয়ার? আশা করি এই বিষয়টি নিয়ে আর কোনো প্রবলেম হবে না। অ্যান্ড লাস্ট আরেকটি রুল, সেটি হলো আর্টিকেল তারপরে মাঝে অ্যাডভার্ব বসতে পারে যদি তারপরে অ্যাডজেক্টিভ থাকে এবং নাউন থাকে। আ ভেরি কালারফুল পেন, এটি আমি যখন তোমাদের সেন্টেন্স শিখিয়েছিলাম তখন কিন্তু আমি বিষয়গুলো তোমাদের বলেছিলাম যে আসলে তোমাদের এইখানটায় অ্যাডভার্ব হতে পারে। লাইক এটি শেখার মাধ্যমে তোমাদের কি হয়, তোমরা সবসময় একটা জিনিস ভুল বোঝো, আমি এই জিনিসটা বুঝি না যে তুমি আর্টিকেল কিসের জন্য শিখছো। আর্টিকেল কি তুমি পরীক্ষায় মার্কস পাওয়ার জন্য শিখছো? মানে আর্টিকেল তোমাদের যে চ্যাপ্টার রয়েছে 5 মার্কস সেটার জন্য? নেভার। আর্টিকেল এই লেসনটা শেখার মাধ্যমে তুমি ফিল ইন দ্য গ্যাপ, আই মিন তোমার পরীক্ষায় তোমার আর্টিকেলের চ্যাপ্টারে তুমি ভালো করবে ডেফিনেটলি, সেটা ঠিক আছে। এর পরেও আরও কিছু জায়গায় তুমি ভালো করবে, যেমন ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সময় তুমি ভালো একটা মানে ফ্লুয়েন্সি আসবে, দ্রুত লিখতে পারবে। অ্যান্ড তুমি হয়তো বা ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লু, উইদাউট ক্লু, এইসব জায়গাতে তুমি ভালো পারফর্ম করতে পারবে। লাইক দিস, আমি তোমাদের একটা টেস্ট দেখাই। ধরো আমি এরকম বললাম, দ্য ডট ডট expert teacher is no more। তো এখানে বললাম যে একজন দক্ষ, আচ্ছা আমি এক কাজ করি, এখানে আমি হচ্ছে এ দিয়ে দিই। সো এক্সপার্ট টিচার ইজ নো মোর, খুব দক্ষ একজন টিচার আর বেঁচে নেই। এইবার তোমরা আমাকে বলো রাইট আনসারটা কি হতে পারে। হ্যাঁ, একজন আমাকে খুব সুন্দর একটা কথা বলেছে যে অন্তত আমি মার্কস পাওয়ার জন্য ইংরেজি শিখি না। ইয়েস, ইংরেজি শেখার ভান্ডারটা যেন হয় এন্ডলেস, অফুরন্ত। তুমি কোনো স্পেসিফিক একটা উদ্দেশ্যে যদি ইংরেজি শিখতে চাও, জীবনে তুমি ইংরেজি শিখতে পারবে না। মানে লাইক দিস, এরকম যে আমি ইংরেজি শিখতে চাই, আমি হয়তো বা কাউকে প্রাইভেট পড়াবো, আমি ইংরেজি শিখতে চাই, দেশের বাইরে যাব, আমার কর্মের জন্য, আমি এরকম না, নেশায় পরিণত করতে হবে। আদারওয়াইজ তুমি ইংরেজির মূল রসটা তুমি কোনোভাবেই পাবে না। এনিওয়ে, যেটি বলছিলাম, এই বাক্যটায় তুমি রাইট আনসার কি দিতে পারো বলো দেখি। ওয়াও, ফ্যান্টাস্টিক, অনেকে আনসার দেওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা, সো এখানে প্রথম কথা কি জানো, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এক্সপার্টের ইটা তো হচ্ছে ভাওয়াল, তাহলে আপনি কেন এখানে এ দিয়েছেন? হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা। আমি যেহেতু এখানে এ দিয়েছি, তার মানে এই মুহূর্তে আমরা ই এর দিকে তাকিয়ে দিইনি, আমি সেই জন্য এখানে একটা ওয়ার্ড নিতে বাধ্য, আমাকে নিতেই হবে, এবং সেটি হচ্ছে অ্যাডভার্ব। ভালো করে বোঝো বিষয়টা, আমি যখন এ নিয়েছি, এ এক্সপার্ট তো হতে পারে না, এক্সপার্ট ই তো ভাওয়াল, তাহলে আমি কেন আসলে এ নিচ্ছি? আমি এ নিচ্ছি এই কারণেই, বিকজ এর মাঝে অন্য কোনো একটা ওয়ার্ডের অবস্থান হবে। আ ভেরি এক্সপার্ট টিচার ইজ নো মোর। ক্লিয়ার? সো এই সূত্রটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে, তুমি খেয়াল করে দেখো। রাইট? সো ভেরি হচ্ছে অ্যাডভার্ব, ওকে, অ্যান্ড এক্সপার্ট শব্দটি হলো অ্যাডজেক্টিভ, অ্যান্ড ডেফিনেটলি পরের শব্দটি হচ্ছে নাউন। ক্লিয়ার? এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। অ্যান্ড আরেকটি মজার জিনিস তোমাদের বলে দিই, কারণ তোমাদের ভেতরে কিছু ভুল ধারণা থাকে, এগুলো ছোটানো হয় না বলে আজীবন সমস্যা রয়ে যায়। আর আমি আপাতত আমার মাথায় যতটুকু থাকে আমি সব কিছু দিয়ে তোমাদেরকে রিকভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লাইক দিস, আমি এখানে একটি বাক্য দিলাম, সেটি হলো পোর শুড নট বি ইগনোর্ড। এখন প্রশ্ন হলো যে তুমি এখানে আর্টিকেল কি বসাবে। আমি জানি এটা মোটামুটি নাবালক নাবালিকা ছাড়া সকল সাবালক সাবালিকারা পারবে। এ দা, এখানে দিলাম হচ্ছে এন, এ বি সি ডি, এখানে দিলাম হচ্ছে ক্রস।
আমি জানি এটার আনসার তোমরা অনেকেই পারবে, এবং এইবার কিন্তু একটা উৎফুল্ল মেজাজে রয়েছে স্যার, এইবার একটা কমন পেয়েছি যেটা আপনি দিয়েছেন, আমি পেরে গেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট অফ দ্য আনসার্স আর রাইট, বেশিরভাগ আনসারগুলো আমার কাছে রাইট মনে হচ্ছে। আসলে রাইট উত্তর হচ্ছে এখানে দা হবে। কেন দা হবে? আমি যদি তোমাকে প্রশ্ন করি যে আমি তো তোমাকে একটু আগে শিখিয়েছিলাম দা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলে কাজ হচ্ছে নাউনের আগে বসা। তো তুমি কি জানো পোর শব্দটা অ্যাডজেক্টিভ? ভালো করে বোঝে না, পোর শব্দটা কি? অ্যাডজেক্টিভ। এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি, আমি বাদ দিলাম, ইন ফিউচারে তোমাকে তোমার কোনো স্টুডেন্ট যদি জিজ্ঞাসা করে স্যার আপনি একটু আগে না বললেন যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বা কি বলে আর্টিকেল বসে, তাহলে এখানে আপনি পোর তো অ্যাডজেক্টিভ আমরা সবাই জানি, আপনি কেন এখানে দা বসালেন? সো তুমি এবার কিভাবে প্রমাণ দেবে? এইবার প্রমাণ দিতে হবে যেটা সেটি হচ্ছে তোমাকে জেনে রাখতে হবে একটি মজার জিনিস, সেটি হলো দায়ের পর যদি কখনো কোনো অ্যাডজেক্টিভ বসে তাহলে সেটি একটি নাউন হয়ে যায়, এবং সেই নাউনটার নাম হচ্ছে কমন নাউন। কি নাউন? কমন নাউন। অর্থাৎ নাউনের যে প্রকারগুলো রয়েছে, প্রপার, কমন, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, তার ভিতরে একটি ধরন হচ্ছে কমন নাউন। যেমন আমি যখন এখানে দা দিয়ে দিলাম তখন কিন্তু এই পোরটা আর অ্যাডজেক্টিভ থাকলো না, ওটা নাম কিন্তু এবার কি হয়ে গেল? নাউন হয়ে গেল। এবং কি নাউন? কমন নাউন, রাইট? সো এখান থেকে আবারও প্রমাণিত যে নাউন যেখানে থাকবে আর্টিকেলের ব্যবহার সেখানেই হবে, ঠিক আছে? বা নাউন যেখানে থাকবে তার পূর্বে বসলে তবেই সেটিকে আমরা আর্টিকেল বলতে পারবো, আদারওয়াইজ আমরা বলতে পারবো না। কমন নাউন। ক্লিয়ার? থ্যাঙ্কস ফর টুডে। আজ এই পর্যন্ত, এর বেশি আজকে দিলে তোমরা হয়তো নিতে পারবে না। প্রচুর ইনফরমেশন দিয়েছি। ক্লাসটি শেষ করার পরে নোটটা একটু রিভিউ করবে, অ্যান্ড ডেফিনেটলি যদি সম্ভব হয় পূর্বের আমি যা যা শুরু করলাম প্রথম থেকে আরেকবার রিভিউ করে নেবে। আমি মনে করি তোমার জন্য অনেক বেটার হবে। আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। তবে শেষ করার আগে অনেকেই জানতে চাচ্ছিলে কোন বই থেকে, রাইট, এই বই থেকে। এই বই থেকে আমাদের পুরো ক্লাসটি হচ্ছে। বইটি লাইব্রেরিতে পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়। লাইব্রেরিতে কোথায় পাবে? ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, ফোন নাম্বার সহ। বাংলাদেশের সমগ্র লাইব্রেরিতেই আই হোপ তোমরা পেয়ে যাবে। আর যদি অনলাইন থেকে নিতে চাও তাহলে দাম কিন্তু সেম, অনলাইনেও যে দাম, আবার আমার অনলাইনে যে দাম, আবার লাইব্রেরিতে সেই দাম। সো গুগলে লিখে ফেলো www.englishmoja.com, এরকম একটি তোমরা ইন্টারফেস পেয়ে যাবে, আমার ওয়েবসাইট। ফোন নাম্বার প্রয়োজনে কল করতে পারো। এই হচ্ছে বইটি। একটু নিচে স্ক্রোলিং করে নামতে থাকো, বইটির দাম দেখতে পাবে। ক্লিক করলে ভেতরে কিছু পেজ পড়ে দেখতে পারবে, অ্যাডমিশন কি বলে বইটি অর্ডার করার প্রসিডিউর জানতে পারবে। আর যদি সম্ভব হয় অবশ্যই ভিডিওটা দেখবে, তারপরে অর্ডার করতে যাবে, আদারওয়াইজ অনেক প্রশ্ন আসবে। শিক্ষার এই ধারাবাহিক বিষয়টি অব্যাহত থাকুক, তোমরা সবাই লেগে থাকো, তোমরা সবাই সফল হও, সুন্দর মহৎ উদ্দেশ্য নিয়ে লেগে থাকো। আল্লাহ কখনোই মানুষের নেক বাসনাকে অপূর্ণ রাখে না। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সঙ্গে কথা হবে, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।